একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলোচনায় আছি আমি মেহেরুন্নেসা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় থেকে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব গতির সমীকরণ নিয়ে। গতির বিভিন্ন চলক সম্পর্কে আমরা আগে জেনেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অবস্থান বা সরণ, বেগ, ত্বরণ এবং সময়। গতির এই চলক সমূহকে সমীকৃত করলে প্রাপ্ত সমীকরণকে গতির সমীকরণ বলে। অর্থাৎ গতির এই চলকগুলোকে নিয়ে যে সমীকরণ তৈরি করা হয়েছে সেগুলোকে বলা হয় গতির সমীকরণ। গতির সমীকরণ আছে চারটি। প্রথমটি হচ্ছে S = vt। এখানে S হচ্ছে সরণ, v হচ্ছে বেগ, t হচ্ছে সময়। এটি হচ্ছে সমবেগে কোনো বস্তু যখন গতিশীল থাকে সেক্ষেত্রে প্রযোজ্য। দ্বিতীয়টি হচ্ছে v = v0 + at। এখানে v হচ্ছে শেষ বেগ, v0 হচ্ছে আদি বেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। তৃতীয়টি হচ্ছে S = v0t + ½ at²। এখানে S হচ্ছে সরণ, v0 আগের মধ্যে আদি বেগ, t হচ্ছে সময়, a হচ্ছে ত্বরণ এবং t হচ্ছে সময়। চতুর্থটি হচ্ছে v² = v0² + 2as। এখানেও আগের মতোই v হচ্ছে শেষ বেগ, v0 হচ্ছে আদি বেগ, a হচ্ছে ত্বরণ, s হচ্ছে সরণ। আজকে আমরা এই চারটি সমীকরণের মধ্যে দুইটি সমীকরণ প্রতিপাদন করব। প্রথমে প্রথম সমীকরণ প্রতিপাদন করব। ধরা যাক একটি বস্তু এই বিন্দু থেকে t সময়ে সরলরেখা বরাবর এই বিন্দুতে আসলো। বস্তুটির সমবেগে গতিশীল আছে এবং সেই বেগ হচ্ছে v। প্রথমে সময় ছিল 0, পরের সময় হলো t, আর বস্তুটি দ্বারা যে সরণ হলো সে সরণ হচ্ছে s। আমরা বেগের সংজ্ঞা সম্পর্কে আগে জেনেছি। সেটি ছিল সময়ের সাপেক্ষে সরণের ব্যবকলনকে বেগ বলে। অর্থাৎ v = ds/dt। এটি সম্পর্কে আমরা আগেই জেনেছি। এখান থেকে আমরা লিখতে পারি ds = v/dt। এই dt যখন এদিকে বাম পাশে আসে তখন v এর সাথে গুণ হয়ে যায়। আমরা এখানে প্রথমেই বলেছি যখন t = 0 তখন s = 0। অর্থাৎ যখন বস্তুটি এখানে ছিল সময় গণনার শুরুতে তখন বস্তুটির সরণ ছিল 0, s = 0। আবার বস্তুটি যখন t সময় পর এখানে আসলো তখন সময় t, আর এখানে যেহেতু সরণ বলা হয়েছে s, তাহলে যখন বস্তুটি এখানে আসলো তখন তার সরণ হলো s। এখন আমরা এই সীমার মধ্যে এই সমীকরণটিকে সমাকলন করব। এর আগে আমি সমাকলন বা ইন্টিগ্রেশন কিভাবে করে সেটি শিখিয়েছিলাম। ইন্টিগ্রেশনে আমরা লিমিট ব্যবহার করি। এই নিচের লিমিটটিকে বলা হয় লোয়ার লিমিট, উপরেরটিকে বলা হয় আপার লিমিট। লোয়ার লিমিটটি হচ্ছে বস্তুটি প্রাথমিক অবস্থায় যা ছিল, আর আপার লিমিটটি হচ্ছে শেষ অবস্থায় যা ছিল। এখানে প্রাথমিক অবস্থায় সরণ হচ্ছে 0, শেষ অবস্থায় সরণ হচ্ছে s। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বস্তুটির সময় ছিল 0,
তারপরে সময় হলো টি। এটি হচ্ছে লোয়ার লিমিট, এটি হচ্ছে আপার লিমিট। এখানে যেহেতু ডিএস আছে তাহলে আমাদেরকে সরণের সাপেক্ষে সমাকলন করতে হবে। আর ডিএস কে সমাকলন করলে কি হয় সেটা আমরা আগেই জেনেছি। ডিএস কে সমাকলন করলে হয় এস, আর লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিটটা নিচে থাকবে, আপার লিমিটটা উপরে থাকবে, আর এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। এগুলো তোমরা আগের ক্লাসে জেনেছো। যারা ক্লাসগুলো করনি তারা আবার দেখতে পারো। এখানে ডিটি আছে, যেহেতু ডিটি আছে সেজন্য সময় সাপেক্ষে সমাকলন করতে হবে। আর ভি হচ্ছে ধ্রুবরাশি, এটি সমবেগে বস্তুটি গতিশীল আছে, তাই ধ্রুবরাশি এই ভিটি আমরা বাইরে নিয়ে যেতে পারি। আমাদের ডিটিটাকে সমাকলন করতে হবে, আর ডিটিকে সমাকলন করলে আমরা জানি সেটা হয় টি। আর লোয়ার লিমিট হচ্ছে এখানে 0, আপার লিমিট হচ্ছে এখানে টি। এখন এখানে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাবো, সেটিও আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম। এখানে প্রথমে এখানে যে রাশিটি আছে সেই রাশিটির জায়গায় আপার লিমিটটি বসবে। এখানে এস আছে, এস এর জায়গায় আপার লিমিট বসবে এস। তারপর এখানে যে রাশিটি আছে সেটির জায়গায় লোয়ার লিমিট বসবে, অর্থাৎ লোয়ার লিমিট এখানে 0 আছে সেটি বসবে, একটি থেকে একটি বিয়োগ হবে। ভি এখানে আমরা বাইরে রাখলাম। এই টি, টি এর জায়গায় প্রথমে আপার লিমিট টি বসবে, টি এর জায়গায় লোয়ার লিমিট 0 বসবে, একটি থেকে একটি বিয়োগ হবে। এখান থেকে আমরা পাচ্ছি এস, আর এখান থেকে আমরা পাচ্ছি ভিটি। তাহলে হলো এস ইজ ইকুয়াল টু ভিটি, আর এটি হচ্ছে গতির প্রথম সমীকরণ। আবারও বলছি, এস হচ্ছে সরণ, আর এখানে ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়, আর এই ভিটি হচ্ছে সমবেগ, অর্থাৎ সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এই সমীকরণটি প্রযোজ্য। এবারে আমরা দ্বিতীয় সমীকরণ প্রতিপাদন করব। ঠিক আগের মতোই ধরে নিচ্ছি আমরা এখানে এই বিন্দু থেকে একটি বস্তু টি সময় পর এই বিন্দুতে সরল রেখা বরাবর আসলো। বস্তুটি এখন সমত্বরণে গতিশীল আছে, আর এই সমত্বরণটি হচ্ছে এ। যেহেতু ত্বরণ আছে সেহেতু বেগ একই থাকবে না, বেগ চেঞ্জ হবে। তাহলে আদি বেগ, অর্থাৎ প্রথমে বেগ ছিল ভি নট, পরে বেগ হলো ভি, আর এখান থেকে এখানে আসতে সরণ হলো এস। প্রথমে সময় ছিল 0, সর্বশেষে সময় হলো টি। আমরা ত্বরণের সংজ্ঞা সম্পর্কে আগে জেনেছি, সেটি ছিল সময়ের সাপেক্ষে বেগের ব্যবকলনকে ত্বরণ বলে। অর্থাৎ a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এটি হচ্ছে এ হচ্ছে ত্বরণ, আর এখানে ভি হচ্ছে বেগ, সময়ের সাপেক্ষে বেগের ব্যবকলন। এখান থেকে আমরা লিখতে পারি ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি, এটা এ পাশে আসলে গুণ হবে এটার সাথে। আবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন বেগ ছিল ভি নট, অর্থাৎ আদি বেগ ছিল ভি নট। যখন টি ইজ ইকুয়াল টু টি, অর্থাৎ টি সময়ে বেগ হচ্ছে ভি। এই সীমার মধ্যে আমরা এখন আগের মতো এই সমীকরণটাকে সমাকলন করব। ঠিক আগের মতো এখানে লিখলাম লোয়ার লিমিট হচ্ছে ভি নট, অর্থাৎ প্রথমে বস্তুটির আদি বেগ ছিল ভি নট, পরে হলো ভি। আবার এখানে সময় ছিল 0, পরে হলো টি। একটি বিষয় তোমরা খেয়াল রাখবে, এখানে সমাকলন হচ্ছে বেগের সাপেক্ষে। যেহেতু এখানে ডিভি আছে তাহলে বেগের লোয়ার লিমিট এবং আপার লিমিট বসবে, অর্থাৎ প্রাথমিক এবং শেষ বেগ বসবে। আবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডিটি আছে, অর্থাৎ সময় সাপেক্ষে আমাদের সমাকলন করতে হবে। তাহলে সময়ের প্রাথমিক অবস্থাটা এবং শেষ অবস্থাটা এখানে বসবে, অর্থাৎ প্রাথমিকে সময় ছিল 0, পরে হলো টি। আর এটি যেহেতু সমত্বরণে গতিশীল আছে বস্তুটি বলা হয়েছে, তাহলে সময় সাপেক্ষে এর কোনো পরিবর্তন হবে না। আর এটিকে আমরা ধ্রুব হিসেবে ধরবো, এটি বাইরে নিয়ে যেতে পারি। ডিবি কে ইন্টিগ্রেশন করলে এখানে আমরা আগেই জেনেছি যে সেটি হয় ভি। এখানে আমরা লিমিট বসালাম ভি নট ভি আগের মতো, এ বাইরে রাখলাম, ডিটি এটা ইন্টিগ্রেশন করলে হবে টি
আমরা এখানে লিমিট বসালাম আগের মতো। আবার লিমিটগুলো এখানে বসালাম এই রাশির জায়গায়, প্রথমে আপার লিমিট, পরে আমরা বসালাম লোয়ার লিমিট, একটা থেকে একটা বিয়োগ করলাম, ইকুয়াল টু এখানে এ আছে, এখানে টি এর জায়গায় একবার আপার বসবে লিমিট, আবার পরে লোয়ার লিমিট। এখান থেকে আমরা পাচ্ছি ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এটি। এখান থেকে পাচ্ছি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এই যে মাইনাস ভি নট আছে এটি ডান দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে ভি প্লাস ভি নট প্লাস এটি। আর এটি হচ্ছে দ্বিতীয় গতির সমীকরণ। আজকে এইটুকুই, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।